বিভিন্ন রেস্টুরেন্টে আগে দেখতাম লেখা আছে এখানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। ঠিক তার বিপরীতে যখন এটা সিনেমা হতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে রাজনৈতিক আলাপ জরুরি, তখন এটা আমাকে মানে ভাবিত করে এবং মানে আমি নিজে খুব ইন্টারেস্টেড হই যে এটা আসলে মধ্যে কী আছে এবং আমি আসলে এখানে কী করতে পারি। তো একটু আগে যেটা বলে গেল, যেটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির একটা রিফ্লেকশন এটার মধ্যে আছে এবং একটা নির্লিপ্ত জায়গাও এখানে আছে যে স্ক্রিপ্টের মধ্যে এবং বানানোর ক্ষেত্রে যেটা দেখা গেছে যে পক্ষপাতিত্ব না, বরং অন্তর্ভুক্তিমূলক। এবং আমরা কেউ ইতিহাসের বাইরে না, ইতিহাসের যেসব অনুষঙ্গের সাথে আমরা সরাসরি জড়িত তার কিছু কিছুকে আমরা বলতে পারি যেটা আমি ধারণ করি না, এর সাথে আমি নাই, কিন্তু আসলে আপনি আছেন। আমরা স্বৈরাচারের মধ্যেও ছিলাম, আমরা বেঁচে ছিলাম, একদম প্রখর জাতীয়তাবাদী চিন্তার মধ্যেও আমরা বেঁচে থেকেছি, থাকতে হয়েছে আমাদের, এবং কখনো কখনো মৌলবাদের উত্থানের সঙ্গী হয়েছি অথবা প্রত্যক্ষদর্শী হয়েছে আমরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তা আমরা এই ইতিহাসের পুরো অংশটারই একটি অংশ, এবং সেই জায়গা থেকে এই সিনেমাটির স্ক্রিপ্ট যখন আমরা পড়া শুরু করলাম, আমাদের একটা বড় স্বাধীনতার জায়গা তৈরি হয়েছিল। ওইখানেও আমরা ডিবেট করেছি নানান ডিসকোর্সেস, এবং যে প্রাসঙ্গিকতা নিয়ে ইতিহাসের কোনো জায়গায় কি আমরা কি ক্ষুণ্ণ করলাম কি না, অথবা কোনো পক্ষপাতিত্ব আমাদের মধ্যে আছে কি না, এ নিয়ে আমরা সারাক্ষণ কথা বলেছি। একদম মানে আমরা যখন প্রথম থেকে মহড়া করি তখন থেকে শটের আগ পর্যন্ত, শটের আগেও দেখা গেল আমরা ডাইরেক্টরকে বলছি যে এই সংলাপটা কি রেফার করছে, এই সংলাপটা কি সত্যকে বলছে নাকি আমরা আমাদের মতো একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করছি। আমাদের অথবা সিনেমার সাথে আমরা যারা সংশ্লিষ্ট আছি, গল্প বলার থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং পর্যন্ত, সবার একটা দৃষ্টিভঙ্গি ছিল যেটা হচ্ছে নিজের একান্না। যা আলোচনা এবং যেসব সমালোচনা অথবা যেসব বিশ্লেষণ এই পর্যন্ত হয়েছে, সেটা সাহিত্য হোক, প্রবন্ধের সাহিত্য হোক, যেখানেই হোক, সেগুলোর থেকেই কিন্তু আমরা নিয়েছি। আমরা বানোয়াট কোনো গল্প বলার চেষ্টা করিনি, এবং আমরা এখন সিনেমা শেষ দিন পর্যন্ত নানান ধরনের ডিবেট নিজেরাই করেছি যে আমি কি এই সংলাপটা বলা যেতে পারে কি না, এই সংলাপ কি আমি আমার নির্লিপ্ত জায়গাটিকে, ইম্পার্সোনাল একটা জায়গাকে কি রিফ্লেক্ট করে কি না। কারণ আমরা যখন সিনেমা করতে যাই, এই সিনেমাটা আসলে সিনেমা হওয়ার কথা না, এটা প্রবন্ধ হওয়ার কথা। এটা বড় একটা প্রবন্ধ, যেটা দেখা গেল যে হয়তো আনু মোহাম্মদ লিখলেন একটি প্রবন্ধ, সেই প্রবন্ধটি এখন, অথবা আমি আনু মোহাম্মদ বলে ফেলেছি, এটা যেই হইতে পারে, সিক্সারও হতে পারে। এখন এই প্রবন্ধটিকে এখন যদি বলা হয় যে আপনি এটাকে একটা কবিতা লেখেন এটা দিয়ে, অথবা এটা দিয়ে একটা সিনেমা বানান, অথবা যেটাকে একটা নন ফিকশন থেকে আপনি ফিকশনে নিয়ে আসেন, এটা একটা দুরূহ কাজ। এবং এই দুরূহ কাজ এই জন্য যে সিনেমা হলে মানুষ এই কচকচানি দেখতে যায় বলে আমার বিশ্বাস হয় না, যে বাংলাদেশের কি হবে অথবা রাষ্ট্রের কি হবে, রাজনীতির কি হবে, এটা এই জিনিস দেখার জন্য। কিন্তু এই সিনেমাটার বড় একটা বিষয় আছে যে এক ধরনের এন্টারটেইনমেন্ট এবং ইতিহাসের সাথে সংশ্লিষ্ট থেকে তার ব্যাখ্যা করা, এবং এই বঙ্গের মানুষের যে নানান প্রফেশন আছে, নানান চিন্তা চেতনার মানুষ এখানে আছে, তাদেরকে ধরে আনা, তাদেরকে একত্রিত করা, বিভিন্ন চরিত্র, যেসব চরিত্রের কথা একটু আগে সানি বলছিল, বর্ষণ বলছিল, এবং একটি সিনেমার মধ্যে বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশের ইতিহাস যেমন দেখা যায়, নানান মানুষকে দেখা যায়। এবং আমরা যে 24-এর গণঅভ্যুত্থানে যে বড় একটি বিষয় মানুষের আকাঙ্ক্ষার মধ্যে ছিল, আমার মধ্যে অন্তত যে আকাঙ্ক্ষাটি ছিল যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা। চিন্তা চেতনায় আপনার সাথে আমার অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার রক্ত আমি চাই। আমার বিপরীতে আপনি আছেন দেখে আপনি লড়াই করছেন তা না, আমার সাথে আপনি লড়াই করছেন না, আপনি লড়াই করছেন আসলে একটা সমাজ বাস্তবতাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই সিনেমাটি একটি বড় ভূমিকা পালন করতে পারে। আবার পাশাপাশি এই শঙ্কাও আমার মধ্যে আছে যে আমরা সাম্প্রতিককালে দেখেছি মব ভায়োলেন্স নামে একটা কথা আছে, উস্কে দেয়া, এবং উস্কে দেওয়ার পেছনের লোকগুলোকে আমরা চিনতে পারি না। যারা উস্কানি খেয়ে লাফায় তাদেরকে আমরা দেখতে পারি, এবং এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ।
এবং এই সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি আমি মনে করি যে আমার স্ত্রী স্ক্রিপ্টটা পড়েছিলেন। আজকে যখন উনি শুনলেন যে আমি প্রেস মিটে, এই সিনেমার প্রেস মিটে যাচ্ছি, তখন আমাকে বললেন, একটু আমার পকেটে একটা মাস্ক ছিল একটু আগে, তো উনি আমাকে মাস্কটা দিলেন, এই মাস্কটা দিয়ে বললো একটু পড়ো, এবং সেটা বললে আমি শ্বাস নিতে পারি না, বলছিলেন 2-1 দিন পড়ো, কারণ হচ্ছে যে রাস্তাঘাটে তুমিও মাইর খাওয়া। তার মানে হচ্ছে যে এখন ব্যাপারটা এরকম, আমরা আসলে একটা অদ্ভুত ধরনের ইনসিকিউরিটির মধ্যে আছি। কারণ হচ্ছে যে আপনি যে কোনো সময় টার্গেটেড হয়ে যেতে পারেন। আপনি যদি মুক্ত চিন্তার মানুষ হন, সবচেয়ে কঠিন সময় আপনার জন্য। আপনি কোন ধর্মের হচ্ছেন না কি হচ্ছেন তার চেয়েও বড় হচ্ছে আপনি মুক্ত চিন্তার মানুষ হচ্ছে সবচাইতে প্রান্তিক, এবং তারা সবচেয়ে বড় সংখ্যালঘু। এবং আমি মনে করি এই সংখ্যালঘুদের যত ধরনের নিরাপত্তাহীনতা থাকে সব আমাদের মধ্যে আছে। বিশেষ করে এখানকার যারা এখানে বসে আছেন, তারা আমি সৃজনশীল কাজের সাথে নানানভাবে যারা জড়িত, শুধু অভিনয় নয়, এবং এমনকি সংবাদকর্মী যারা আছেন, সবাই আসলে প্রান্তিক এবং সবচাইতে ছোট অংশের মানুষ আমরা যদি শতকরা হিসাব করি। এবং আমাদের নিরাপত্তা বলেন অথবা যূথবদ্ধ থাকার, এটা হচ্ছে সবচাইতে বড় কঠিন সময়।